এটা অনেক আগের ব্লগ, মানে পুরনো ব্লগ। তার জন্য এখন যে শোক তাপটা সেটা অনেকটা কমে গেছে, আর তারপর উনি ভিডিওটা ছাড়তে পেরেছেন, বুঝলাম। কিন্তু উনি যখন ভিডিও ক্লিপসগুলো নিয়েছিল তখন তো ওনার শোক তাপটা ছিল, সেটা তো পুরনো নয়। উনি এখন ছেড়েছেন, কিন্তু নিয়ে তো রেখেছেন ভিডিও ক্লিপসগুলো অনেক দিন আগেই। তার মানে পরিষ্কার যে সেই সময়ও তিনি নিজেকে যথেষ্ট ঠিকঠাক রেখে ভিডিওর ক্লিপসগুলো তুলেছেন। ছাড়তে পারেন এখন। অনেকে বলছে ওনার একটু বাসি ব্লগ দেওয়ার অভ্যেস, কারণ উনি কোনো সময় ডেট মেনশন করে না, টাইম মেনশন করে না, তাই কখনকার ব্লগ কখন দিচ্ছে কেউ বুঝতে পারে না। বাই দ্য ওয়ে, এখানে আমরা যারা রেগুলার বেসিস যাদেরকে নিয়ে কন্টেন্ট করি, যেসব ব্লগারদের, তাদের মধ্যে টিনু সুন্দরী একজন আছে যাকে নিয়ে সবার একটাই আক্ষেপ যে প্রচুর বাসি ব্লগ দেয়, কবেকার ব্লগ কার সঙ্গে জুড়ে দেয় তার ঠিক নেই। তাহলে সেক্ষেত্রে ইনি বড় ব্লগার হয়ে গেছে বলে এনার ব্লগটা আর বাসি হয় না, তাই তো? সব দিনই জীবন্ত আর কি, কোনো বাসি নেই। আমি জানি যে যেই মুহূর্তে একটা ঘটনা ঘটে সেই মুহূর্তে মানুষ জিনিসটাতে অনেক বেশি ভেঙে পড়ে, তারপরে সময়ের সাথে সাথে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। এটা সবার ক্ষেত্রেই হয়। তো আমরা যখন সার্টেন আমাদের বাবা বা মায়ের ঘটনাগুলো পেয়েছিলাম, মানে আমি যখন পেয়েছিলাম, তখন সত্যিই অনেকটা কষ্ট হয়েছে। তারপরে যখন তার সমস্ত ব্যবস্থা করে তাকে রেডি করা হলো, তাকে নিয়ে আসা হলো বাড়িতে, তখন আবার যখন আত্মীয় স্বজনরা এলো তখন কান্নায় লোকে ভেঙে পড়লো। তারপর আবার প্রপার সব কিছু করে যখন তাকে নিয়ে যাওয়া হলো যেখানে আর কি দাহ করা হবে, তখন সেটা সারাক্ষণ কি সবাই চোখ থেকে জল বের করছিল তা নয়। অনেক পুরনো কথা আলোচনা হচ্ছিল আত্মীয় স্বজনদের মধ্যে, যে এটা ছিল, উনি এটা করতেন ওটা করতেন, মানে অনেক কিছু রিকল হয়। তো এরকম হয়, সেটা মানি। এবং দু একদিন পর সেই ব্যাপারটা আবার থেমে যায়, আবার কোনো আনন্দ অনুষ্ঠানে যখন তাকে মিস করা হয় তখন সেই জিনিসগুলো আবার ভেসে ওঠে, তখনই মানুষ আবার ইমোশনাল হয়ে পড়ে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বাট কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে মানুষ যখন দেখবে তখন তারা সেইভাবে রিয়্যাক্ট করবে। এবং অবশ্যই উনি যে ওয়েটা অ্যাপ্লাই করেছে সেই ওয়েটা কখনোই সঠিক নয়। কারণ উনি ওখানে মা বলতেই সবাই হকচকিয়ে গেছে, কারণ উনি থাম্বনেলে মায়ের ছবিটা দিয়েছিল। এটাকে কখনো অস্বীকার করা যাবে না, ঠিক আছে? এটা গেল এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, আম, যে জিনিসটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সলিউশন হয়ে যেত, সেই জিনিসটা ব্লগিং করলে তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে যে তার আর্টসটা সেই জায়গায় ছিল, এবং সে ব্লগিংটা যখন মনিটাইজ অন করে করা, তার মানে সেটা পয়সার জন্য করা, এটা নো ডাউট। এখানে কোনো অন্য অবজেকশন খাটে না। তিনি সৎ, তিনি ভালো মানুষ, তিনি প্রচণ্ড ভালো, সব কিছু ভালো হতে পারে। হতে পারে তিনি সৎ, তিনি ভালো মানুষ, তিনি প্রচণ্ড ভালো, তিনি এভাবে ভেবে দেখেনি, তিনি মানে কি বলবো আর কি, ক্যাজুয়ালি করেছে, সব ঠিক আছে। কিন্তু এটা একটা জায়গা যেখানে ব্লগিংয়ে যদি তোমার এতটুকুও কোনো জায়গায় কোনো কিছু মনে হয় দর্শকদের, দর্শকরা কিন্তু রিয়্যাক্ট করবে। তাই তাই করেছে। এতদিন যাবৎ সবাই কি সব কিছুতে রিয়্যাক্ট করেছে? না তো। তাহলে হ্যাঁ, ওনার ভিডিও দেখে কন্ট্রোভার্সি করা যায় এমন উনি কিছুই করেন না। যথেষ্ট সন্তর্পণেই কাজ করে, এবং সেটাই করা উচিত আমার মনে হয়। কারণ এখনকার দিনে যারা ব্লগিং করে, তো তারা তো রিয়েল জিনিসটা দেখায় না, বেশিরভাগ ক্ষেত্রেই তারা অনেক বেশি এডিট করা জিনিস এবং যথেষ্ট ঠিকঠাক করে প্রেজেন্টেশনটা করে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কি কখনো হয় যে সামনে যা দেখছি সবটাই রিয়েল, আর এর মানে সব জীবনটাই তাদের শুধু আনন্দের, আনন্দমুখর, এরকম তো হতে পারে না। তো তাদের রিয়েলিটি আলাদা আছে। হ্যাঁ, ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাথে কখনো হাজব্যান্ডের ঝগড়া হয় না? বললেন যে না, হয় না। তো যাই হোক, আমরা জানি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেমিস্ট্রি স্ট্রং হয় তখনই যখন তাদের মধ্যে লড়াইটাও হয়, কিন্তু উনি বলেছিলেন হয় না, অথচ তাদের কেমিস্ট্রি ভালো। তো যাই হোক, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে কীরকমভাবে কেমিস্ট্রি করবে, তাদের মধ্যে কেমিস্ট্রিটা কীভাবে হবে। কিন্তু ওনার জিনিসটা দেখে মনে হয় যথেষ্ট উনি প্রেজেন্টেবল ভাবে জিনিসটা করে, জিনিসটা ওনার মধ্যে নেই। ঠিক আছে? এবং এটা হওয়াটা আমি বলছি যে জরুরি, এটাই করা উচিত। কারণ আমরা ব্লগ দেখতে আসি এন্টারটেনের জন্য, তো সেখানে ক্যাজরা কেজরি, ঝগড়া ঝাঁটি, অশান্তি এইসব নিশ্চয়ই দেখতে আসি না। কিন্তু একটা সোঁদা গন্ধ থাকে, জানো তো? মাটির মধ্যে জিনিসের একটা সোঁদা গন্ধ থাকে, সেটা মিসিং ওনার
চ্যানেলে। তো যাই হোক, ওভারঅল কন্ট্রোভার্সির মতো কিছু ক্রিয়েট না হলে এত ভিউয়ার্সরা তো বোকা নয়। তারা ওনাকে দেখতো, প্রিয় পাত্রী হিসেবেই ট্রিট করতো। তারা যখন অবজেকশন তুলেছে, তাহলে কোথাও না কোথাও তো উনি একটা ভুল করেছেন বলেই তার খেসারতটা এভাবে দিতে হচ্ছে। উনি হয়তো ভাবেননি যে এইভাবে হতে পারে বা এইভাবে খেসারত দিতে হতে পারে। যাই হোক, সেটা অন্য কথা। আমাকে একজন কমেন্ট করেছে যে বলছে যে আমি তোমার সমস্ত ভিডিও দেখি এবং সেই জায়গায় এইটাতে আমি একমত হতে পারলাম না। হতে পারে যে তোমার আমার কথাটা মনে হয়েছে যে ঠিক নয়। তোমার মনে হয়েছে যে উনি যেই ওয়েতে করেছে ওটা ভীষণ ক্যাজুয়ালি করেছে। কিন্তু না ভাই, এখানে ক্যাজুয়াল করলে হবে না তো। এখানে যখনই তুমি মনিটাইজ অন করে কিছু জিনিস করছো, সেটা ক্যাজুয়াল হবে না। যখন সব কিছু জিনিসটা উনি অনেক ভেবেচিন্তে প্রেজেন্ট করে, সেখানে একটা জিনিস যদি উনি ক্যাজুয়ালি করে, তাহলে তো সেই ব্যাপারটা মুশকিল। দেখো, শাশুড়ি মার ব্যাপারটা বলেছে ঠিক আছে, কিন্তু উনি মায়ের থাম্বনেলটা দিতেই মানুষ ভয় পেয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার। ওখানে উনি শাশুড়ি মা বলতেন বা ওনার হাজব্যান্ডের নাম ধরে যদি ওনার মা বলতেন, তাহলে ভালো হতো। এবার তর্ক অনেক দূর হতে পারে যে আমিও আমার মায়ের মতোই শাশুড়িকে ট্রিট করি এবং শাশুড়ির সঙ্গে আমার বন্ডিং খুব ভালো, তার জন্য মা ছাড়া অন্য কিছু বেরোয়নি। কিন্তু দর্শকরা সেটা বুঝবে না। দর্শকদের সেটা ক্ল্যারিফাই করে দেওয়ার দরকার ছিল। এটা ব্যাপার। আর দেখো, স্যাড সং লাগিয়ে মনিটাইজ অন করে ভিডিও করা মানেই এটা যে আমি সেটাকে বেচছি। অর্থাৎ তিনি একজন পারফেক্ট বিজনেস উমেন, এটাই প্রতিপন্ন হচ্ছে। হ্যাঁ, আর সেটা আমাদের মানতে কেন অসুবিধা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন আমার ভিডিওর মূল বক্তব্য বা মূল কন্টেন্ট কিন্তু ছোটো মা, যে কিনা আমাদের ম্যান্ডির ছোটো মা, যিনি আজকের আমাদেরকে বন্ডিং শিখিয়েছে। যে বন্ডিং, ওনার কার সঙ্গে কতটা বন্ডিং আছে, বিশেষ করে ওনার বাপের বাড়ির সঙ্গে ওনার প্রচণ্ড ভালো বন্ডিং আছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ডিং আছে, যেই মালিকের আন্ডারে কাজ করে সেই মালিকের সঙ্গেও প্রচণ্ড বন্ডিং আছে, যিনি কিনা ওনাদের পাড়ারই লোক। আচ্ছা, বন্ধু বান্ধবদের সঙ্গে তো অতুলনীয়, সেটা দেখিয়েছেন উনি, যে এত বন্ধুদের সঙ্গে উনি ক্লোজ, ভীষণ ভালো বন্ডিং, সেটা আর বলবার মতো নয় এরকম। তার মানে বলতে চাইছেন উনি একজন এমন ব্যক্তি যার সঙ্গে সবার বন্ডিং খুব ভালো থাকে এবং উনি এই বন্ডিংটাকে মেন ফোকাস করেছেন আর কি। তার মানে ওনার সঙ্গে এই যে ম্যান্ডির একটা ব্যাপার হয়েছে, সেই জন্যই উনি এটাতে ফোকাস করেছেন যে আমার সাথে সবার ভালো বন্ডিং আছে। এর মানেটা হচ্ছে যে আমি যদি খারাপ হই, তাহলে কি সবার সাথে আমার এত সুন্দর বন্ডিং থাকতো? আমার যদি মেন্টালিটি চিপ হতো বা আমি যদি সেই রকম মানুষ না হতাম যে কারোর সঙ্গে অ্যাকসেপ্টেন্স না থাকতো, তাহলে কি আমার এত সুন্দর বন্ডিং সবার সঙ্গে হতো? এর মানেটা ইনি বোঝাতে চেয়েছেন যে আমার সবার সাথে বন্ডিং ভালো। এইবার তারপরেও যদি আমাকে নিয়ে ক্যারিকাচার করা হয়, তাহলে সেখানে আমার আর কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, সেখানে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচুর প্রশংসা করেছে এবং উনি বলেছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কিন্তু অনেক বেশি টাফ একটা ব্লগিং করার থেকে। অবশ্য সেটা বলার পর তিনি একটা বিশেষ দ্রব্যষ্ঠও বলে দিয়েছেন। সেটা হচ্ছে যে এটা নিয়ে আবার যেন ঝড় না ওঠে, মানে এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি না হয়, কারণ আমি ব্লগারদের ছোট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আপ করছি, তাতে হয়তো আবার কিছু ব্লগার কিছু বলতে বসতে পারে এবং উনি কাকে মিন করেছে সেটা বোঝাই যাচ্ছে। বাই দ্য ওয়ে, কোনো কাজই ছোট নয়। যেমন ব্লগিং করা, তেমন কন্ট্রোভার্সি করা। কন্ট্রোভার্সিতে যেটা প্রেশার হয় সেটা হচ্ছে অন্যের ভিডিও ভালো করে খুঁটিয়ে দেখতে হয়, না হলে তুমি ভিডিও করতে পারবে না বা ভুল করে ফেলবে ভিডিও করতে গেলে। ওই মলাট দেখে বই পড়ে নিয়েছি এটা ভেবে যদি কেউ বসে যায়, তাহলে তার ওরকম আর কি ভুলভাল হবে। ঠিক আছে? তাই এখানে টুকলির কোনো জায়গা নেই, আর ওই উপর দিয়ে উপর ফ্লোটিং পড়ে যাওয়ার জায়গা নেই। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কাজ করতে বসে, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেই ভিডিওটাকে ভালো করে ওয়াচ করতে হয়। দরকার হলে একবারের জায়গায় 5 বার দেখতে হয়। যতবার না বুঝবে ততবার দেখতে হবে। দেখে তারপর পয়েন্ট আউট করে তারপর সেগুলোকে মাথায় রেখে ফ্লুয়েন্টলি সেগুলো বলতে হয়। অনেক সময় এরকম হয়েছে যে পুরো সমস্ত কিছু ভিডিও দেখে পয়েন্টগুলো মাথার মধ্যে থাকে না, তখন অনেক ক্রিয়েটাররাই পয়েন্টগুলোকে লিখিত করে, লিখে নেয়। লেখার পরে তারপর সেই পয়েন্টগুলোকে নিয়ে মানে তাদের ক্ল্যারিফিকেশান দেয় বা তাদের বক্তব্য রাখে বা তাদের যে বড় করে ব্যাপারটা ইলাবোরেটলি বলতে আসে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কন্ট্রোভার্সি জোনে না, মানে ধরো যতই হোক, মানে
একটা কি বলবো, তার কথা বলা, তার টেকনিক, তার ওয়ে, তার মানে প্রেজেন্টেশন, এগুলো খুব বেশি গুরুত্ব পায়। সেখানে একটা ব্লগিংয়ের ক্ষেত্রে কি হয়, যেটা সবথেকে মেন আমার যেটা মনে হয়েছে ২-১ বার ব্লগিং করে, ব্লগিং হচ্ছে ভীষণ একটা ধৈর্যের ব্যাপার। ব্লগিং করা মানে সারাক্ষণ তোমাকে ক্যামেরাবন্দি করতে হবে এবং এডিটটা তোমাকে ঠিকঠাক করতে হবে। যত সুন্দর করে প্রেজেন্ট করতে চাইবে তত সুন্দর করে এডিট দেখাতে হবে, এবং সবথেকে বড় কথা, একঘেয়ে ব্লগিং দেখালে ভালো লাগে না। যেমন কন্ট্রোভার্সির মধ্যে যদি রিদেম আনতে চাও তাহলে বারবার কাট করলে ভালো লাগে না, তেমনি ব্লগিংয়ের মধ্যে কিন্তু যদি তুমি জিনিসটাকে সুন্দর করে সাজাতে চাও তাহলে তোমাকে কাটিং করে করে প্রেজেন্টেশনটা সুন্দর করতে হয়। ওই একইভাবে গতানুগতিক যদি দেখিয়ে যাও তাহলে কিন্তু সেই জিনিসটা অত সুন্দর লাগে না। যত সুন্দর করে ক্যামেরা ক্যাপচার করবে, যত সুন্দর করে এক একটা জিনিস নিখুঁতভাবে ক্যামেরাটাকে ভালো করবে এবং এডিটিংটা সুন্দর করবে, ব্লগিং তত সুন্দর হবে। কন্ট্রোভার্সিতে কিন্তু এই ব্যাপারগুলো থাকে না, না তোমার ক্যামেরা সেটিং ভালো করতে হয়, না তো তোমার এডিটিং ভালো করতে হয়, কারণ এখানে জিনিসটা বেশি লোকে পছন্দ করে। বেশি কাটিং হলে ব্যাপারটা ভালো লাগে না, এবং সেক্ষেত্রে তোমাকে কন্ট্রোভার্সি করতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে তোমার স্পিচ ক্ষমতা, মানে কথা বলার ক্ষমতাটা তোমাকে গুরুত্ব দিতে হয় এবং লজিক্যালি সেটাকে বলতে হয়। একই কথা বারবার যদি বলে লোকে বোর হয়ে যায়, বা ধরো খুব মানে লাউডলি শুধু হাউ চাউ করলেও লোকে মানে অনেক সময় বোর হয়ে যায়, কারণ কথা শুনতে আসে লোকে, লজিকটা দেখতে আসে। তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সির চ্যাপ্টারটা পুরো আলাদা, ব্লগিংয়ের চ্যাপ্টারটা পুরোটা আলাদা। কেউ কারোর থেকে কম নয়, সুন্দর করে প্রেজেন্ট করলেই সেটাই মানে গ্রহণীয়তা পায়। মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ব্লগাররা সব তাদের হেলিয়ে দুলিয়ে চলে যাচ্ছে এরকমও নয়। আবার আমি ব্লগার মানে বিশাল একটা ওয়েটি একটা ব্যাপার। কন্ট্রোভার্সি মানে ওই লোকের দেখা জিনিসপত্র নিয়েই তো ভিডিও করে, নিজস্ব কন্টেন্ট নেই, এই কথাটা ব্লগারদের বলতে শোনা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে। এটাও ভুল। নিজস্ব ক্রিয়েটিভিটি মানেটা কি? আমি আমার ডেলি লাইফস্টাইল বেচছি, সেটা ব্লগিং। আর আমি যখন অন্য লোকের কোনো জিনিস কন্ট্রোভার্সিয়াল, সেই টপিকটা নিয়ে এসে আমার মতো করে ইলাবোরেট করছি, সেটা আমার ক্রিয়েটিভিটি। তো দুটোর কোনোটাই কারোর থেকে কমতি নয়, যে যেটাতে স্বতঃস্ফূর্ততার সঙ্গে করতে পারবে। একটা ধৈর্যের ব্যাপার, একটা লজিকের ব্যাপার, দুটোর ডিফারেন্ট শুধু এটাই। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচুর প্রশংসা করেছেন আমাদের কাকি আর কি, আমাদের ম্যান্ডির কাকি শ্বশুরি, এবং তিনি মানে রিম্পার ভিডিওটা ভালো করে দেখেছে, যেখানে বড় কথা নয় এই ব্যাপারটা ওনার ভালো লেগেছে। হ্যাঁ, ওটা ম্যান্ডি বলছে, ওটা রিম্পুর আর কি, সব কথাতেই এই কথাটা বলে, ওটা রিম্পুরই ধরা হয়ে গেছে। আর যেটা বলেছে যে ও ছোটো মা, ও ছোটো মা করে একটা ডাক ডেকেছে খুব সুন্দর করে, সেই ডাকটা ওনার পছন্দ হয়েছে। তো যাই হোক, উনি মোটামুটি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখেছেন এবং দেখার পরে উনি নেগেটিভ পজিটিভ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এবং সমস্ত ভিউয়ার্সদের, নেগেটিভ পজিটিভ সবাইকে থ্যাংক ইউ দিয়েছে। উনি তো জানেন থ্যাংক ইউ দেওয়ার জন্য মাহির, এবং কেন দিয়েছে, কারণ ওনার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করেছে। এটা তো সত্যি, ওনার যে এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বলে ওনার ভিউজটা সেই জায়গায় দাঁড়িয়েছে, তো স্বাভাবিক সেই জায়গা থেকে উনি সাবস্ক্রাইবও গেন করেছে। তো সেই জায়গা থেকে উনি সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে। আর এটা তো হওয়া উচিত, কারণ উনি তো সত্যিই পেয়েছে, এখানে নেগেটিভ পজিটিভ ব্যাপার নয়, কিন্তু ওনাকে নিয়ে আলোচনা হয়েছে, উনি আলোচনার বিষয়বস্তু হয়েছেন। আর আলোচনার বিষয়বস্তু হয়েছেন বলেই ওনার ভিডিওটা সবাই দেখতে গেছে, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, ওখানে ৩টে কমেন্ট পড়েছে, যেখানে একজন কমেন্ট করেছে যে ছোটো মা, আপনাকে একটা কথা বলি, যে আপনার সামনে যে দাঁতের যে সেটিংসটা, সেটা আর কি কাউকে দিয়ে সেট করে, মানে ডাক্তার দিয়ে সেট করবেন, কারণ আপনি তো এতে রয়েছেন, মানে ভিডিও করছেন, তো এটা একটু দেখতে কেমন লাগছে। হ্যাঁ, আমি বলেছি ওনাকে দেখতে কিন্তু যথেষ্ট ভালো, চোখ ঠোকগুলো সুন্দর, আর দেখেই বোঝা যায় প্রচণ্ড স্মার্ট মহিলা। তো সেই জায়গা থেকে ওনার ওই জায়গাটা হাসলে ওই মুখটা একটু অন্যরকম লাগে, তো এটা সেটিংস করলে অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু সেটা এফোর্ট করাটাও তো ব্যাপার। উনি বলছেন যে পরিশ্রম এখন করতে হয়, সংসার চালাতে গেলে দুজনকে ইনকাম করতে হয়। আর সত্যি আজকালকার দিনে যে কন্ডিশান আমাদের যাচ্ছে, সেখানে তো দুজন ইনকাম না করলে সত্যি সংসার চালানো খুব টাফ হয়ে যায়। তো সেই জায়গায় উনি ওনার সেটিংসের জন্য কতটা খরচা করতে পারবে আমার আইডিয়া নেই, তবে হ্যাঁ, ওনার মুখটা তাহলে সুন্দর হয়ে যেত, ওই জায়গাটাই ওনার খুদ মুখের মধ্যে আছে। তো যাই হোক, ওভারঅল উনি এটাই বোঝাতে চাইলেন যে ওনার সবার সঙ্গে বন্ডিং ঠিক আছে। আদতে উনি
ভালো, তার জন্যই সবার সঙ্গে ওনার সম্পর্ক ভালো আছে এবং উনি সম্পর্ক মেনটেন করতে জানে, এটাই বোঝালো। এবং উনি এটাও বলেছে আমার বাপের বাড়ির সঙ্গে আমার সম্পর্ক বেশি ভালো। এবার শ্বশুরবাড়িতে ওনার কে আছে? শ্বশুরবাড়িতে ওনার আরও ২ জা আছেন, ঠিক আছে? মেজো জা আর বড় জা, ঠিক আছে? এবার বড় জার ছেলের বউ আছে, আর মেজো জার হচ্ছে মেয়েও থাকে এখানে, আর ছেলের বউ থাকে। তবে আমিও দেখেছি ওনার সঙ্গে কিন্তু ম্যান্ডির ননদের কিন্তু খুব ভালো রিলেশন, এটা কিন্তু আমি দেখেছি। এবং যথেষ্ট অনেক শর্টসগুলো ওনার সঙ্গে আছে আর কি, সেটাও দেখেছি। তো যাই হোক, উনি এটাই বোঝাতে চাইলেন যে আল্টিমেটলি উনি সবার সঙ্গে ভালো ব্যবহার করে এবং প্রয়োজনে কেউ যদি ওনাকে কোনো জায়গা থেকে খারাপ বলে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। উনি আর কি ম্যান্ডিকে এটা বোঝানোর চেষ্টা করলো, কারণ ম্যান্ডিই তো বলেছে দুমুখো সাপ, আর দুমুখো সাপদের সঙ্গে সেরভাবে আর কি সম্পর্ক স্থাপন হবে না। তো একটা জিনিস দেখতে পাচ্ছ, এদিকে ম্যান্ডি তার বাপের বাড়ির লোকজনদের নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে এবং সেই রিলেটিভগুলোকে প্রাধান্য দিচ্ছে, আর এদিকে ছোটো মা তার বন্ধুবান্ধব তার বাপের বাড়ির লোকেদের কথা বারবার বলছে, তাদের বেশি প্রাধান্য দিচ্ছে। মানে দুই তরফের লোকেরাই মানে শ্বশুরবাড়ির লোকদের ব্যাপারগুলো থেকে নিজেদেরকে একটু সাইড করছে। কিন্তু আমরা একটা সময় দেখেছি যে ম্যান্ডির সঙ্গেই ছোটো মার কিন্তু অন্তরঙ্গতা সেই লেভেলের ছিল, যদিও স্যান্ডি সেটা পছন্দ করতো না। কেন পছন্দ করতো না সেটাও জানো, আজকের আর সেটা বলে লাভ নেই। কিন্তু দেখছি যে দুজনেরই তরফ থেকে বাপের বাড়ি গল্পটা বেশি আসছে। হ্যাঁ, কিছু বলার নেই। আর ওদিকে অনেকে বলছে যে মহুয়াদিও কি যদি ওর মা মানে নিজের মা যদি এরকম ঘটনা হতো তাহলে কি এরকমভাবে ভিডিও করতে পারতেন? হ্যাঁ, তো নিজের মায়ের ব্যাপারটা আলাদা, শাশুড়ির ব্যাপারে অতটাও শোক তাপ নেই, এটা বোঝাতে চাইলো। যদিও অনেকেই বলেছে ওনার শাশুড়ির সঙ্গে ওনার যথেষ্ট ভালো সম্পর্ক এবং ওই শাশুড়ি প্রায়ই ফোন করতো, ছেলেমেয়ের সঙ্গে কথা হতো। তো দেখো, আমরা তো ভিতরটা জানি না, ভিতরটা আমরা তো দেখিনি কার সঙ্গে কার কী ব্যাপার আছে। যতটা আমাদের ভিডিওতে দেখানো হয়েছে সেখান থেকে বোঝা গেছে যে হ্যাঁ, উনি সবার সঙ্গে সম্পর্ক ঠিকঠাকই রাখেন। কিন্তু তারপরেও এরকম হলো। তবে হ্যাঁ, মা তো মাই হয়, মায়ের আর শাশুড়ির মধ্যে কোথাও না কোথাও একটা ডিফারেন্ট আছেই, সেটা অনেকেই স্বীকার করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাবনর্মাল কিছু আছে যে মায়ের থেকে শাশুড়ির জায়গাটা অনেক বেশি হয়ে গেছে, সেটাও হয়। সেটা খুব কম লোকের, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি ওভারঅল পুরো ব্যাপারটাই আমি তোমাদের সামনে নিয়ে এলাম। আর হ্যাঁ, এটা বলতে পারি ছোটো মা, যদি আবার আপনি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও টপিকের মধ্যে এসে পড়েন, আবার আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। আর তবে হ্যাঁ, কন্ট্রোভার্সিটা যদি স্পোর্টিংলি নেন, মানে আপনি যেরকমভাবে নিয়েছেন আজকের, তো ওরমভাবে নেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল তত্তর করে এগোবে। কারণ কন্ট্রোভার্সি তো হলে আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে না, উল্টে লাভই হচ্ছে, ঠিক আছে? আপনি কন্ট্রোভার্সি দিলে তো সেই ব্যাপারটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। যদি কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া দেন, তো সেটাকে কন্টিনিউ করে যেতে হবে। কিন্তু না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন যাকে নিয়ে বেশি মাতামাতি করে বা যাকে নিয়ে বেশি আলোচনা করে, তার চ্যানেলের রিচটাও সেই জায়গায় পৌঁছায়। কারণ অনেক তো ব্লগার দেখলাম, তারা অনেকেই একটা সময় কন্ট্রোভার্সি লাভ করেছে, পরবর্তীকালে একদম নোংরা জিনিস বেরিয়ে আসতে চেয়েছি। যারা এই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়েছে এবং পরবর্তীকালে বেরিয়ে আসতে চেয়েছে, সেই সমস্ত ক্রিয়েটারদেরই কিন্তু ফল ডাউন হয়েছে, আমরা দেখেছি, ঠিক আছে? আবার যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়, তাহলে লোক তাদেরকে দেখতে গেছে, নাহলে কিন্তু ভিউজ ডাউন হয়েছে, ঠিক আছে? এই যে একটা সময় আমরা মানে একে নিয়ে খুব কথা বলতাম, আমাদের টিনু সুন্দরীকে নিয়ে। তো তার মানে কি বলবো, ভিডিও সেই লেভেলের রিচ তখন পৌঁছতো। এখন সেই লেভেলের কন্ট্রোভার্সি ওকে নিয়ে হয় না, দু একজন করে রেগুলার বেসিস। আর আমাদের মতো কিছু লোকজন আছে, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হলে কথা বলে। তো সেই জন্য সেই ভিউজটা কিন্তু ও গেন করতে পারছে না, এবং এখন দেখছি রীতিমতো ভিউজটা আবার ডাউন হয়েছে। 24K 25K 26K করে ওর ভিডিও হচ্ছিল যখন প্রথম এই মানে হাসনাবাদে আসে দিল্লি থেকে, কিন্তু আবার অ্যাজ ইট ইজ ওই 14-15 হচ্ছে। মানে ওর ভেলকি কাজে লাগছে না, যে ভেলকি দেখাক সেই ভেলকি কাজে লাগছে না। ওইদিকে খোকুর ভিডিও মোটামুটি গড়পত্তা 10-এর নিচেই নেমে গেছে, কিন্তু ওই যে হাত ভাঙার ব্যাপারটা যখন হলো তখন থেকে কিন্তু ভিউজটা আবার একটু আধটু বেড়েছে। 20,000 দেখছিলাম, 10,000 দেখছিলাম, এরকম ভিউজটা বেড়েছে। তো বললাম না, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি আলোচনা করে, তাহলে সেইটা নিয়ে তখন সেটাতে ভিউজ হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো যাই হোক, এখন আমাদের কাকি আমাদের বন্ডিং দেখালো। তো এই ছিল ভিডিওটা। টাটা সবাইকে।